হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা, এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস। আজকের ক্লাসেই কিন্তু তোমাদের এই পঞ্চম অধ্যায় শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আঞ্চলিক দল অর্থাৎ রিজিনাল পার্টি, তারপরে জাতীয় দল অর্থাৎ ন্যাশনাল পার্টি, ঠিক আছে, সমস্ত বিস্তারিত আলোচনা করব। দেখো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাজনৈতিক দল কাকে বলে, এর শ্রেণী বিভাগ, এর কার্যাবলী আলোচনা করেছিলাম। তাহলে তোমাদের কি মনে আছে যে রাজনৈতিক দল কাকে বলা হয়? আমি বলেছিলাম যে রাজনৈতিক দল হচ্ছে ব্যক্তি সমষ্টি, মানুষজনের সমষ্টি যাদের মতাদর্শ একই হতে হবে এবং যাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখল করা, অর্থাৎ সরকার গঠন করা, তাই না? আর সরকার গঠন করার পরে তাদের কাজ কি হবে? যে জনগণের কল্যাণ সাধনের জন্য তারা কাজ করবে আর কি, ঠিক আছে। এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের কার্য পরিধির উপর ভিত্তি করে ভারতে কিন্তু রাজনৈতিক দলকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আঞ্চলিক দল, একটা হচ্ছে জাতীয় দল। তাহলে এই যে আজকে আঞ্চলিক দল সম্পর্কে প্রথমে আলোচনা করব, এই আঞ্চলিক দলকে কিন্তু আমরা রাজ্য দলও বলে থাকি, ঠিক আছে, রাজ্য দল, ঠিক আছে, স্টেট পার্টি। তাহলে পরীক্ষায় যদি আসে যে আঞ্চলিক দল বা রাজ্য দল, দুটির মানে কিন্তু একই, অর্থ একই, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি একটা সংজ্ঞা লিখিয়ে দিচ্ছি যে আঞ্চলিক দল কাকে বলা হয়, এটা একটু মনে রাখবে। দেখো, যে রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলে প্রভাবশালী এবং তাদের কার্যক্রম ও প্রভাব সেই রাজ্যের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ, তাকে আঞ্চলিক দল বলে। তাহলে আঞ্চলিক দলও একটা রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দল সেটা একটা নির্দিষ্ট অঞ্চল বা একটা রাজ্যের মধ্যে তার কার্যক্রম সীমাবদ্ধ। যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তাহলে সেই পশ্চিমবঙ্গের মধ্যেই কার্যকলাপ সীমাবদ্ধ, সেটা হচ্ছে আঞ্চলিক দল, ঠিক আছে। আর যেই রাজনৈতিক দলের প্রভাব সারা দেশের বিভিন্ন রাজ্যে দেখা যায়, সেটা হচ্ছে জাতীয় দল, সেটা একটু পরে আলোচনা করব। তাহলে বুঝতে পারলে আঞ্চলিক দল বলতে এখানে একটা নির্দিষ্ট অঞ্চল বা একটা রাজ্যের মধ্যেই যার কার্যক্রম সীমাবদ্ধ। এবার দেখো যে এই যে রাজনৈতিক দলগুলি আছে, সেই রাজনৈতিক দলকে আঞ্চলিক দল হতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে। আর সেই শর্ত বা সেই মাপকাঠি সেটা কে নির্ধারণ করে বা এই ক্রাইটেরিয়াটা কে সেট করে? মনে রাখবে, ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন, ঠিক আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই। তাহলে এই ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই সাংবিধানিক যে সংস্থাটা আছে, এই সংস্থাই কিন্তু কোনো একটা রাজনৈতিক দল যে আঞ্চলিক দল হবে না সেই দলটা জাতীয় দল হবে তার স্বীকৃতি প্রদান করে থাকে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো রাজনৈতিক দলকে স্বীকৃতি কে প্রদান করে, ভারতের নির্বাচন কমিশন। বা কোনো একটা রাজনৈতিক দলকে প্রতীকী চিহ্ন কে প্রদান করে থাকে, ভারতের নির্বাচন কমিশন, মনে রাখবে। আর এই ভারতের নির্বাচন কমিশনই সেট করে দেয় এই ক্রাইটেরিয়া। এই চারটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এই চারটি ক্রাইটেরিয়ার মধ্যে, শর্তের মধ্যে যদি একটা পূরণ করে কোনো একটা রাজনৈতিক দল, তাহলে সেই রাজনৈতিক দল আঞ্চলিক দলের কিন্তু মর্যাদা লাভ করবে। বর্তমানে 2026-এ দাঁড়িয়ে বর্তমানে ভারতে প্রায় আর কি 60টি রিজিনাল পার্টি আছে বা রাজ্য দল আছে বা আঞ্চলিক দল আছে বা স্টেট পার্টি আছে, যেটাই বলো। তাহলে বর্তমানে 60টির মতো কি আছে, 60টি আঞ্চলিক দল বা রাজ্য দল আছে ভারতে। আর জাতীয় দল কিন্তু 6টি আছে, জাতীয় দল 6টি আর আঞ্চলিক দল 60টি, এটা মনে রাখবে। এবার আঞ্চলিক দল গঠনের প্রথম মাপকাঠি হচ্ছে যে দলটিকে লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট রাজ্য থেকে একটি আসন জিততে হবে এবং 6% বৈধ ভোট পেতে হবে। তাহলে ধরো একটা পার্টি যেমন টিএমসি পশ্চিমবঙ্গে আছে, তাহলে দলটিকে লোকসভা নির্বাচনে, দেখো লোকসভা নির্বাচন হয় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। 2024-এ কিন্তু হয়েছিল লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনে কি হয় যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন, ঠিক আছে। আমরা জনগণের ভোটে আর কি এমপিরা নির্বাচিত হয়ে আসেন, মেম্বার অফ পার্লামেন্ট। আর তারা কি যেই পার্টির সংখ্যাগরিষ্ঠতা হয় সেই পার্টিরই লিডার প্রধানমন্ত্রী হয়ে যায় আর কি। তাহলে আমাদের ভারতের কেন্দ্রীয় আইন সভার নাম হচ্ছে পার্লামেন্ট। আর পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে লোকসভা, এটা হচ্ছে নিম্নকক্ষ, আর একটা হচ্ছে রাজ্যসভা, এটা হচ্ছে উচ্চকক্ষ। তাহলে এই লোকসভার কিন্তু আসন সংখ্যা হচ্ছে 543। মনে রাখবে, লোকসভার
টোটাল সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হচ্ছে 543। তাহলে এই যে 543টি লোকসভার আসন আছে সেটা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন আসন, টোটাল মিলিয়ে 543। যেমন পশ্চিমবঙ্গে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে লোকসভার 42টি সিট আছে পশ্চিমবঙ্গে। তারপরে উত্তরপ্রদেশ, ইউপিতে সব থেকে বেশি লোকসভার আসন, সেটা হচ্ছে 80টি। তাহলে এভাবে 543টি সিটই বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিন্যস্ত রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে যদি কোনো একটা দল, কোনো একটা রাজনৈতিক দল রাজ্য দলের স্বীকৃতি পেতে চায়, অর্থাৎ আঞ্চলিক দলের স্বীকৃতি পেতে চায়, তাহলে লোকসভা নির্বাচন হলো যেমন 2024-এ, তাহলে সেই নির্বাচনে সেই দলটিকে, পশ্চিমবঙ্গে 42টি আসন আছে, আর এই 42টির মধ্যে সংশ্লিষ্ট রাজ্য থেকে একটি আসন জিততে হবে, একটি। তাহলে 42টি সিট আছে পশ্চিমবঙ্গে লোকসভার, তার মধ্যে একটি আসন পেতে হবে, অর্থাৎ একজন এমপি থাকতে হবে সেই পার্টির, জিততে হবে, এবং 6% বৈধ ভোট পেতে হবে। শুধু একটা সিট জিতলে হবে না, সেই রাজ্যের অন্তত 6% ভোট পেতে হবে। ধরো পশ্চিমবঙ্গে আমি যদি ধরি 100 জন লোক আছে শতকরা হিসাবে, তাহলে 6টি ভোট তাকে পেতে হবে। এখন 200 জন যদি লোক থাকে তাহলে 12 জন, 12টি ভোট পেতে হবে। এভাবে লোক সংখ্যার ভিত্তিতে 6% ভোট কিন্তু পেতে হবে। তাহলে এই লাইনটাকে, এই শর্তটাকে তোমরা শর্টকাটে এভাবে লিখতে পারো যে লোকসভা নির্বাচন, ঠিক আছে, লোকসভা নির্বাচন লিখে লোকসভা নির্বাচনে একটি আসন, ঠিক আছে, একটি আসন প্লাস 6% ভোট, এভাবে লিখে রাখতে পারো সহজে, তাই না? এই ভাষায় তো আমি লিখিয়ে দিলাম, কিন্তু তোমরা পরীক্ষায় যাতে মনে থাকে তার জন্য শর্টকাটে তোমরা এটার সঙ্গে শর্টেও এভাবে লিখতে পারো যে লোকসভা নির্বাচনে একটি আসন প্লাস 6% বৈধ ভোট, সেই রাজ্যেই কিন্তু, ঠিক আছে। এবার যদি এই শর্তটা কোনো একটা রাজনৈতিক দল পূরণ করতে না পারে, তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করলেও সেই রাজনৈতিক দলটা আঞ্চলিক দলের স্বীকৃতি পাবে। 2 নম্বর মাপকাঠি বা শর্ত হলো দলটিকে বিধানসভা নির্বাচনে, এবার বিধানসভা নির্বাচন কিন্তু কিছুদিন আগে পশ্চিমবঙ্গে হলো, আর তখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে আসছেন। তাহলে এই বিধানসভা নির্বাচনে দুটি আসন জিততে হবে এবং 6% বৈধ ভোট পেতে হবে। তাহলে বিধানসভা নির্বাচন হলো পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন হয় 5 বছর অন্তর অন্তর। তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো, আর পশ্চিমবঙ্গের কোনো একটা রাজনৈতিক দল যদি আঞ্চলিক দলের মর্যাদা পেতে চায়, তাহলে সেই দলটাকে এই যে বিধানসভা নির্বাচনে দুটি আসন জিততে হবে। এখন প্রত্যেক রাজ্যের বিধানসভার আসন সংখ্যা কিন্তু আলাদা। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294 জন এমএলএ, বিধানসভার সদস্যদের বলা হয় এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে এই 294 জন এমএলএর মধ্যে সেই পশ্চিমবঙ্গের সেই রাজনৈতিক দলটাকে অন্তত দুটি আসন পেতে হবে, অর্থাৎ 2 জন এমএলএ থাকতে হবে সেই পার্টির, তার সঙ্গে সঙ্গে 6% বৈধ ভোট পেতে হবে। বুঝতে পারো? পশ্চিমবঙ্গে ধরো 100 জন ব্যক্তি আছে, 100 জন ভোটার আছে, তার মধ্যে 6টি ভোট পেলেই এবং তার সঙ্গে যদি দুটি আসন জিতে, তাহলেই সেই দলটা আঞ্চলিক দল হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে, লোকসভা নির্বাচনে একটি আসন 6% ভোট, বিধানসভা নির্বাচনে দুটি আসন 6% ভোট, মনে থাকবে? লোকসভাতে একটা আসন 6% ভোট, বিধানসভাতে দুইটি আসন 6% ভোট। এবার এই দুটির মধ্যে এই দুটি শর্ত পূরণ করতে পারলো না কোনো একটা রাজনৈতিক দল, এবার 3 নম্বর শর্ত পূরণ করলেও সেই রাজনৈতিক দলটা আঞ্চলিক দল হবে। 3 নম্বর শর্ত হচ্ছে লোকসভা বা বিধানসভা নির্বাচন, যে কোনো একটা নির্বাচনে অন্তত 8% বৈধ ভোট পেতে হবে সেই রাজ্যে। ধরো পশ্চিমবঙ্গ রাজ্যের একটা রাজনৈতিক দল, ঠিক আছে, নাম ধরলাম, ধরো XYZ রাজনৈতিক দলটার নাম। তাহলে সেই রাজনৈতিক দলটা ধরো লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে সেই রাজ্যে, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন কিন্তু সারা ভারতবর্ষে হয়, তাহলে সেই ভারতবর্ষে তো লোকসভা নির্বাচন হয়, আর প্রত্যেকটা রাজ্যে সিট বিন্যস্ত থাকে, যেমন পশ্চিমবঙ্গে 42টা সিট রয়েছে লোকসভার। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এই 42টা সিটের মধ্যে কোনো সিট না পেলেও চলবে, কিন্তু 8% ভোট পেতে হবে। বা বিধানসভা নির্বাচন হলো, এই বিধানসভা নির্বাচনেও অন্তত কমপক্ষে 8% বৈধ ভোট পেলেই হবে, সিট না জিততে পারলেও হবে, কিন্তু 8% ভোট পেতে হবে। আগেরটাতে যেমন 6% ভোট ছিল,
কিন্তু 6% ভোট, কিন্তু তার সঙ্গে আসন লাগতো আর কি। লোকসভাতে 1টি আসন লাগতো, বিধানসভাতে 2টি আসন লাগতো। কিন্তু যদি আসন না জিততে পারে কোনো একটা পার্টি, শুধুমাত্র 8% বৈধ ভোট পেলেই হবে সেই রাজ্যে, তাহলেও সেই রাজনৈতিক দলটা আঞ্চলিক দলের স্বীকৃতি পাবে। নেক্সট হচ্ছে 4 নম্বর। এখন এই 3টা শর্ত কোনো একটা রাজনৈতিক দল পূরণ করতে পারলো না, এই শর্ত পূরণ করলেও সেই রাজনৈতিক দলটা আঞ্চলিক দলের মর্যাদা পাবে। 4 নম্বর শর্ত হচ্ছে বা মাপকাঠি হচ্ছে যে বিধানসভা নির্বাচনে মোট আসনের 3% আসন কিংবা 3টি আসন পেতে হবে। কোনো একটা রাজনৈতিক দল, ধরো XYZ একটা রাজনৈতিক দলের নাম, এই দলটা বিধানসভা নির্বাচনে, যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মোট আসনের, পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা কত একটু আগেই বললাম 294, এই মোট আসন, এখন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা 294, এর জন্য কিন্তু অন্যান্য রাজ্যের বিধানসভার আসন সংখ্যা 294 হবে না, এক এক রাজ্যের এক এক বিধানসভার সদস্য সংখ্যা হবে, কারণ যে রাজ্যের জনসংখ্যা যত বেশি সেই রাজ্যের বিধানসভার সদস্যদের, বিধায়কদের সংখ্যাও বেশি, ঠিক আছে। তাহলে বিধানসভা নির্বাচনে মোট আসনে 3% আসন, অর্থাৎ 294 জন MLA আছে, সিট আছে, তার 3% অর্থাৎ 3/100, এটা কাটাকাটি করলে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যক আসন পেতে হবে সেই রাজনৈতিক দলকে, কিংবা অন্তত 3টি আসন পেতে হবে। এখন এটা যে কোনো রাজ্যে 3টি আসন পেলেও হবে, বা যতগুলি আসন আছে সেই রাজ্যের মধ্যে তার 3% পেলেই হবে। তাহলে এই হয়ে গেল একটা রাজনৈতিক দল কিভাবে আঞ্চলিক দলের স্বীকৃতি পাবে, তার মাপকাঠি বা শর্ত। এবার ভারতে 60টির মতো আঞ্চলিক দল আছে, তার মধ্যে কয়েকটা মিলিয়ে দিচ্ছি। যেমন টিএমসি বর্তমানে কি একটা আঞ্চলিক দল আছে, পরে ডিএমকে, AIDMK, ঠিক আছে, তারপরে JDU, আমার অনেক আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এগুলি হচ্ছে আঞ্চলিক দল। আর মনে রাখবে এই যে আঞ্চলিক দল, এই আঞ্চলিক দল কিন্তু গঠিত হয় সংকীর্ণ স্বার্থে, সেটা হতে পারে ভাষা, সেটা হতে পারে ধর্ম, সেটা হতে পারে জাতি। এই সংকীর্ণ স্বার্থ রক্ষা করার জন্য কোনো অঞ্চলে বা কোনো রাজ্যে কিন্তু রাজনৈতিক দলগুলি গঠিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব জাতীয় দল সম্পর্কে, ঠিক আছে। জাতীয় দল কাকে বলে আর জাতীয় দল গঠনের মাপকাঠি, তাহলে প্রথমে আগে রেখে দিচ্ছি, তারপরে এক করে আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব জাতীয় দল সম্পর্কে, অর্থাৎ ন্যাশনাল পার্টি সম্পর্কে, যে জাতীয় দল কাকে বলা হয়, জাতীয় দল গঠনের মাপকাঠি কি, এবং বর্তমানে ভারতে কতগুলি জাতীয় দল রয়েছে এবং তার নামগুলি কি, আমি কিন্তু সমস্ত কিছু এখন আলোচনা করব। তাহলে প্রথমে দেখে নিই যে জাতীয় দল কাকে বলা হয়, অর্থাৎ ন্যাশনাল পার্টি কাকে বলা হয়। আমি একটা সংজ্ঞা লিখে দিয়েছি, দেখো, যে রাজনৈতিক দলগুলি দেশের বিভিন্ন রাজ্যে সক্রিয় থাকে এবং সমগ্র দেশের জনগণের স্বার্থে কাজ করে তাকে বলা হয় জাতীয় দল। তাহলে আঞ্চলিক দলটা কি ছিল, যে আঞ্চলিক দলটা একটা রাজ্যে বা সেই রাজ্যের একটা অঞ্চলের মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল, কিন্তু জাতীয় দলের যে কার্যক্রম বা প্রভাব সেটা কিন্তু একটা দেশের বিভিন্ন রাজ্যে দেখা যায়, তাই না। তার জন্য বলা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে সক্রিয় থাকে যে রাজনৈতিক দলগুলি এবং দেশের সমগ্র জনগণের স্বার্থে কাজ করে। যেমন আঞ্চলিক দল কিন্তু আর কি কোনো ভাষা, জাতি, ধর্ম, এমন সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য কিন্তু আঞ্চলিক দলগুলি গঠিত হয় একটা নির্দিষ্ট অঞ্চলে বা সেই রাজ্যের মধ্যে। কিন্তু জাতীয় দল কিন্তু কোনো ভাষা বা জাতি, ধর্ম, একটা সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য, সংকীর্ণ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কিন্তু গঠিত হয় না, এটা সারা দেশের জনগণের জন্য কাজ করে, এর জন্য এটা জাতীয় দল। এবার দেখবো যে এই জাতীয় দল গঠনের মাপকাঠি কি। আর এই যে মাপকাঠি, 3টা মাপকাঠি আলোচনা করব। এই 3টি মাপকাঠির মধ্যে যে কোনো একটা মাপকাঠি যদি কোনো একটা রাজনৈতিক দল পূরণ করে তাহলে সেই রাজনৈতিক দলটা জাতীয় দলের স্বীকৃতি পাবে। আর সেই স্বীকৃতি কে দিবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন। এই ভারতের নির্বাচন কমিশনই কিন্তু কোনো একটা রাজনৈতিক দলকে স্বীকৃতি প্রদান করে এবং প্রতীকী চিহ্ন প্রদান করে, যেমন বিজেপির পদ্ম ফুল, টিএমসির জোড়া ফুল, তারপরে আম আদমি পার্টির ঝাড়ু, তারপরে বহুজন সমাজ পার্টির হাতি, এমন যে প্রতীকী চিহ্নগুলি এগুলি কিন্তু এই
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতের নির্বাচন কমিশনই প্রদান করে থাকে। ফার্স্ট এবার মাপকাঠি দেখব বা শর্ত দেখব জাতীয় দল গঠনের, সেটা হচ্ছে অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের স্বীকৃতি পেতে হবে। ধরো একটা রাজনৈতিক দলের নাম XYZ, এই রাজনৈতিক দলটা আর কি পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ধরো 4টি রাজ্যের মধ্যে রাজ্য দলের স্বীকৃতি আছে। এখন রাজ্য দলের স্বীকৃতি কিভাবে পায় একটু আগে আলোচনা করলাম, আঞ্চলিক দল বা রাজ্য দলের স্বীকৃতির জন্য মাপকাঠি আছে, কিন্তু শর্ত আছে। তাহলে এই স্বীকৃতি পাওয়ার ফলে কিন্তু সেই দলটা অটোমেটিক কি হয়ে যাবে, যে জাতীয় দল হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয় মাপকাঠি বা শর্ত হচ্ছে দলটিকে লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত 4টি বা তার বেশি রাজ্য থেকে মোট বৈধ ভোটের 6% ভোট পেতে হবে এবং অন্তত 4টি লোকসভা আসন জিততে হবে। দেখো বুঝে নাও, দলটিকে ধরো এই যে XYZ একটা রাজনৈতিক দল, সেই দলটিকে লোকসভা বা বিধানসভা, প্রথমে লোকসভাটা দেখি। XYZ একটা রাজনৈতিক দল, সেই দলটি লোকসভা নির্বাচনে অন্তত 4টি রাজ্য, ঠিক আছে, অন্তত 4টি বা তার বেশি রাজ্যে মোট বৈধ ভোটের 6% ভোট পেতে হবে। তাহলে লোকসভা নির্বাচন হলো প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, তাহলে সেই লোকসভা নির্বাচনে সেই রাজনৈতিক দলটাকে 6% বৈধ ভোট পেতে হবে 4টা রাজ্য থেকে, বেশি হলে ভালো, 4টা রাজ্য থেকে পেতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে অন্তত 4টি লোকসভা আসন জিততে হবে। লোকসভার আসন সংখ্যা কত, 543, তার মধ্যে 4টা আসন জিততে হবে, বেশি জিতলে ভালো। তাহলে 4টা আসন প্লাস অন্তত 4টি রাজ্যে 6% ভোট পেতে হবে। এটা হয়ে গেল ফার্স্ট ক্রাইটেরিয়া। আগে সেকেন্ড ক্রাইটেরিয়া। তাছাড়াও লোকসভা গেল, এবার বাদিয়ে বিধানসভা আছে। এবার লোকসভা ছাড়াও বিধানসভার নির্বাচনেও যদি 4টি রাজ্যে 6% ভোট পায় এবং লোকসভা নির্বাচনে 4টি আসন পায়, তাহলেও সেটা জাতীয় দলের মর্যাদা পাবে। আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে দলটিকে লোকসভা নির্বাচনে অন্তত 2% আসন অর্থাৎ 11টি আসন জিততে হবে অন্তত 3টি রাজ্যে, মানে কমপক্ষে 3টি রাজ্য থেকে, ধরো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ইউপি, ঠিক আছে, আবার মধ্যপ্রদেশ, MP, এই 3টি রাজ্য থেকে অন্তত 11টি আসন অর্থাৎ 2% আসন জিততে হবে। 2% মানে এই 543-এর 2% মানেই 11টি আসন, ঠিক আছে। লোকসভার টোটাল আসন সংখ্যা হচ্ছে 543, তার 2% মানে 11টি। তাহলে এই 11টি আসন জিততে হবে অন্তত 3টি রাজ্যে। 3টি রাজ্যের বেশি রাজ্যে জিতলে তো ভালো, কিন্তু অন্তত 3টি রাজ্যে জিততে হবে। ধরো পশ্চিমবঙ্গে লোকসভার আসন আচ্ছা 42টি, তার মধ্যে ধরো এখানে 2টি জিতলো, এখানে 5টি জিতলো, আর এখানে 4টি জিতলো, ঠিক আছে। 5 4 4 9 10 11, 11টি আসন জিতে পেল 3টি রাজ্যে, তাহলে সেই দলটা জাতীয় দল হয়ে যাবে। কিন্তু এমন যদি হয় যে সেই রাজনৈতিক দলটা, এই যে XYZ এই রাজনৈতিক দলটা 11টি আসন তো জিতলো, কিন্তু 3টি রাজ্যে জিততে পারলো না। ধরো পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে জিতলো ধরো 5টা আর উত্তরপ্রদেশে 6টা, বা 6টারও বেশি, ধরো 10টা জিতলো, তাহলে কয়টি আসন জিতলো টোটাল? এই পার্টিটা 2টি রাজ্যে টোটাল 15টি আসন জিতলো, 11টির আসনেরও বেশি। কিন্তু 15টি জিতলেও এই দলটা কিন্তু জাতীয় দলের স্বীকৃতি পাবে না, কারণ ক্রাইটেরিয়াতে আছেই যে কমপক্ষে 11টি আসন, 2% আসন, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্তত 3টা রাজ্যে জিততে হবে। 3-এর কম রাজ্যে জিতলে কিন্তু হবে না। 2টি রাজ্যে জিতলো, 2টি রাজ্যে এখন জিতলো, কিন্তু বেশি জিতলেও লাভ নেই, তাই না? 3টি রাজ্যে জিতলে বা তার বেশি রাজ্যে জিতলে তাহলে সেই দলটা জাতীয় দল হয়ে যেত। তাহলে এবার দেখো, ভারতে বর্তমানে টোটাল 6টি কিন্তু জাতীয় দল রয়েছে, আর এই 6টি দলের নাম আমি এখানে লিখিয়ে দিয়েছি। আর এই 6টি রাজনৈতিক দলের নাম তোমাদের মুখস্থ করে রাখতে হবে, অর্থাৎ ঠোঁটস্থ করে রাখতে হবে, পরীক্ষায় যাতে যে কোনো কোশ্চেন আসুক তোমরা করতে পারো। এখন কিভাবে কোশ্চেন হবে এই 6টি জাতীয় দল থেকে, যে এভাবে লেখা থাকবে যে নিম্নের কোন রাজনৈতিক দলটি জাতীয় দল। এখন 3টি কোনো আঞ্চলিক দলের নাম দেওয়া থাকলো, প্লাস এখান থেকে যে কোনো একটা দিয়ে রাখলো, তাহলে তোমাদের জানতে হবে যে কোনটা জাতীয় দল।
এই 6টাই জাতীয় দল আছে, আর এই 6টি জাতীয় দল বাদ দিয়ে বাকি সব আঞ্চলিক দল। অপশনে যা থাকবে আঞ্চলিক দল, তাই না? তাহলে তোমার যদি এই 6টি দলের নাম জানা থাকে তাহলে আঞ্চলিক দলের নাম তোমার মুখস্থ না করলেও চলবে। এগুলি অপশনে না থাকলে বাকিগুলি আঞ্চলিক দল, তাই না? তাহলে এর জন্য এই 6টি দলের নাম কিন্তু মনে রাখতেই হবে। তাহলে ফার্স্ট দেখো যে আম আদমি পার্টি, ঠিক আছে, এএপি, আম আদমি পার্টি, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2012 সালে। আর এই আম আদমি পার্টির প্রতীকী চিহ্ন কি? ঝাড়ু। তাহলে এগুলিও পরীক্ষা আসতে পারে। জাতীয় দলগুলির প্রতীকী চিহ্ন কি? আঞ্চলিক দলের নাম মনে রাখলেও হবে, কারণ অনেক আঞ্চলিক দল হয়। শুধু জাতীয় দলগুলির প্রতীকী চিহ্ন এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল এই দলটা, সেটা মনে রাখলেই হবে। তাহলে আম আদমি পার্টি 2012 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতীকী চিহ্ন ঝাড়ু। 2 নম্বর বহুজন সমাজ পার্টি বা বিএসপি, এটা গঠিত হয় 1984 সালে, প্রতীকী চিহ্ন হাতি। 3 নম্বর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, এটা গঠিত হয় 1980 সালে, প্রতীকী চিহ্ন পদ্মফুল। 4 নম্বর ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম, এটা গঠিত হয় 1964 সালে, প্রতীকী চিহ্ন কাস্তে হাতুড়ি দ্বারা। মনে রাখবে এই যে সিপিআইএম, এটা কিন্তু আগে সিপিআই, ঠিক আছে, সিপিআই নামে একটা পার্টি ছিল, সেই পার্টি থেকে আলাদা হয়ে গঠিত হয়। তাহলে মনে রাখবে যদি এইভাবে কোশ্চেন আসে যে 1964 সালে কি সিপিআই পার্টি থেকে কোন পার্টি আলাদা হয়, মনে রাখবে সিপিআই পার্টি থেকে 1964 সালে সিপিআইএম পার্টি আলাদা হয়ে যায়, ঠিক আছে। আর কিন্তু এই সিপিআইএম সিপিআইয়েরই আর কি অংশ ছিল, বিভক্ত হয়ে যায়। নেক্সট 5 নম্বর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গঠিত হয় 1885 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালটা, আগেও কিন্তু লিখিয়েছিলাম। আর প্রতীকী চিহ্ন হাত। আর 6 নম্বর ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, 2012 সালে গঠিত হয়, প্রতীকী চিহ্ন বই। তাহলে কোন জাতীয় দলের প্রতীকী চিহ্ন কি এবং সেই জাতীয় দলটা কবে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এখান দিয়ে কিন্তু এই 6টি দল যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, প্লাস এই সালগুলি এবং প্রতীকগুলি, এখান থেকে কিন্তু এক থেকে 2টি কোশ্চেন তোমরা পেতে পারো এখান থেকেই। এবার আরো কিছু শর্ট কোশ্চেন হয় এই চ্যাপ্টার থেকে, লাস্টে এখন বলে দিচ্ছি যে ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ কে বলেছেন, এটা কিন্তু পরীক্ষা আসে। মনে রাখবে, আমি লিখে দিচ্ছি, ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলেছেন রজনী কোঠারি, এটা মনে রাখবে। ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলেছেন রজনী কোঠারি, ঠিক আছে। পরীক্ষা কিন্তু আসে, লেখা থাকবে যে ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ কে বলেছেন, উত্তর হবে রজনী কোঠারি। আর একটা প্রশ্ন আসে যে রাজনৈতিক দল সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? রাজনৈতিক, আচ্ছা লিখিয়ে দিচ্ছি, রাজনৈতিক দল সম্পর্কিত বিজ্ঞান। রাজনৈতিক দল সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? মনে রাখবে স্ট্যাসিওলজি বলা হয়, স্ট্যাসিওলজি। পরীক্ষা এটাও আসতে পারে যে রাজনৈতিক দল সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়, স্ট্যাসিওলজি। আর এই যে স্ট্যাসিওলজি, এটা একটা ল্যাটিন শব্দ স্ট্যাসিস থেকে এসেছে, আর স্ট্যাসিস কথার অর্থ হচ্ছে বিরোধিতার মনোভাব, এটা একটু মনে রাখবে বাস। আরেকটা লাস্ট কোশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, ঠিক আছে। আমি এগুলি মুছে দিচ্ছি। আর একটা প্রশ্ন লাস্ট, এটা লিখিয়ে দেবো, এটা কিন্তু আসার চান্স প্রবল তোমাদের, সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন, বা এটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে।
দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এটা কত সালে পাশ হয় এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাশ হয়, এটা পরীক্ষায় আসে, মনে রাখবে 1985 সালে, ঠিক আছে, 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু পাশ হয়। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কত সালে এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়, মনে রাখবে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই আইনটি পাশ হয়। আর দলত্যাগ বিরোধী আইনটা কি, যে বর্তমানে কি হয় যে রাজনৈতিক দল যে আছে সেই রাজনৈতিক দলের কোনো একজন ব্যক্তি, ধরো কোনো একটা পার্টি থেকে, ধরো বিজেপি পার্টির কোনো একজন ক্যান্ডিডেট, তিনি ভোটে জিতলো, বিজেপির হয়ে দাঁড়িয়ে জিতলো, কিন্তু জেতার পরে সে অন্য পার্টিতে যোগদান করলো, এক দল ছেড়ে অন্য দলে মানুষ চলে যেত, সেই দল ছেড়ে অন্য দলে চলে যেত। এর দ্বারা কি হতো যে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিত। সেই ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে, সেই ব্যক্তি যে পার্টির হয়ে দাঁড়িয়েছে সেই পার্টি হয়ে তারপরে জনগণের স্বার্থে কাজ করবে, এখন সে নিজের স্বার্থে সে অন্য রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে, সেটা তো ঠিক না। তার জন্যই কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনটা পাস হয়। তাহলে কবে পাস হয়? 1985। কততম সংবিধান সংশোধনী? 52তম, এটা মনে রাখবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে নেক্সট দিন আমরা এই তোমাদের পঞ্চম অধ্যায় থেকে কি কি এমসিকিউ কোশ্চেন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আর তারপরের দিন থেকে আমরা ষষ্ঠ অধ্যায়, তোমাদের শেষ অধ্যায়টি শুরু করে দেবো আলোচনা, ঠিক আছে? আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।